This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 নেটওয়ার্কের সম্মেলন, আন্তর্জাতিক সম্মেলন হোয়াট ইন্ডিয়া থিংস টুডে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি নোটস অ্যাড্রেস করলেন। তিনি বললেন, ভারতের দিকে এখন গোটা বিশ্ব তাকিয়ে থাকে। আগে ভারত সকলের সঙ্গে অতীতে সমান দূরত্ব বজায় রাখত, এখন সকলে সমান গুরুত্ব দিয়ে ভারতকে নিজের কাছে টানার চেষ্টা করে। তিনি আরও বলেন, মনোপলি নয়, মানবতাই সর্বোপরি। হোয়াট ইন্ডিয়া থিংস টুডে TV9 গ্রুপের আন্তর্জাতিক সম্মেলন ভারত মণ্ডপমে সম্মেলনের তৃতীয় এডিশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাকে সম্মানিত করলেন মাই হোম গ্রুপের চেয়ারম্যান ডক্টর রামেশ্বর রাও। আমন্ত্রণী বক্তব্য রাখলেন মাই হোম গ্রুপের ভাইস চেয়ারম্যান শ্রী রামু রাও। I deem it my proud privilege to welcome our Honorable Prime Minister Shri Narendra Modi ji to the third edition of TV9 What India Thinks Today Summit. As a young entrepreneur, I am deeply enthused by the manner in which aspirations of 1.4 billion Indians are being channelized into shaping India as a driver of world economic growth. নিউজ 9 হান্ট ফর টাইগার্স অ্যান্ড টাইগ্রেসেস ভারতের সবচেয়ে বড় ফুটবল প্রতিভার খোঁজ। তার সফল 28 জন প্রতিযোগীর সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী। দেশের 15,000 স্কুলের 50,000 সম্ভাবনাময় ফুটবলারের মধ্যে থেকে তাঁদের বেছে নেওয়া হয়েছে। তারা অস্ট্রিয়া ও জার্মানিতে প্রশিক্ষণ পাবেন। That whenever the Honorable Prime Minister interacts with the children, there's a unique chemistry at play. That makes me wonder, sir, whether you love the children more or the children love you more. As I listened to Modi ji's deep thoughts on everything, from spirituality to geopolitical discord, I was reminded once again of the great Swami Vivekananda, who similarly spoke with such clarity and compassion. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোনালেন বদলে যাওয়া ভারতের কথা, যে ভারত এক দশকে নিজের জিডিপিকে দ্বিগুণ করে দেখানোর স্পর্ধা রাখে, যে ভারত একসময় সকলের থেকে সমদূরত্ব বজায় রাখত, এখন সকলকে সমান আকর্ষণে কাছে টানে। आज दुनिया की नजर भारत पर है। आज दुनिया जानना चाहती है व्हाट इंडिया थिंक टुडे। করোনাকালে সব নাগরিকের ডাবল টিকাকরণ থেকে শুরু করে বিশ্বজুড়ে ভ্যাকসিন বন্টন ভারত করে দেখিয়েছে। ভারত মনোপলি নয়, মানবতাকে সর্বোপরি করেছে বলেছেন প্রধানমন্ত্রী। স্বচ্ছ ভারত মিশন, আয়ুষ্মান ভারত, উজ্জ্বলা যোজনা, জনধন যোজনায় 30 কোটির বেশি মহিলার অ্যাকাউন্ট, হর ঘর নল সে জল গত 11 বছরে তাঁর সরকারের একের পর এক উদ্যোগের উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, পাসপোর্ট প্রদান, আয়কর দেওয়ায় সরলীকরণের উল্লেখ করেছেন। দাবি করেছেন দুর্নীতি দমনে তাঁর সরকার কঠোর। ইডি চুরি হয়ে যাওয়া 22,000 কোটি টাকা উদ্ধার করেছে। आज ही म्यांमार में जो भूकंप आया है, आप टीवी पर देखें तो बहुत बड़ी बड़ी इमारतें ध्वस्त हो रही है, ब्रिज टूट रहे हैं, और इसलिए भारत ने कोएलिशन फॉर डिजास्टर रेजिलिएंट इंफ्रास्ट्रक्चर CDRI नाम से एक वैश्विक नया संगठन बनाने की पहल की। আত্মনির্ভরতার পাশাপাশি পরোপকারেও জোর দিয়েছেন। প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলায় সম্মিলিত প্রয়াসের উদ্যোগের উল্লেখ করেছেন। TV9 নেটওয়ার্কের সম্মেলনে আসার আগেই মায়ানমার ও থাইল্যান্ডে ভূমিকম্প নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী। সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ভয়ঙ্কর ভূমিকম্প মায়ানমার, থাইল্যান্ড। শুরুতেই রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 7.5। ভাবতে পারছেন, পরপর ভেঙে পড়তে দেখা গেল নির্মীয়মান বাড়ি, ব্রিজ। ভয়ঙ্কর এই ভূমিকম্প ফিরিয়ে আনলো সেই স্মৃতি সুনামির। এই আতঙ্ক একটা ছিল, যদিও সুনামির এই আতঙ্ক বাস্তবে রূপান্তরিত হয়নি, কিন্তু এই দুটো ভূমিকম্পের আফটার শক, সেই আফটার এফেক্ট
চোখে পড়ার মতো দেখতে পাওয়া গিয়েছে, ফলে আতঙ্কের একটা কম্পন তো রয়েছে। ফের প্রকৃতির পেশি প্রদর্শন, যার সামনে আবার অসহায় মানুষ। শুক্রবার দুপুরে কেঁপে উঠল বাংলা, কারণ ভারতের প্রতিবেশী দেশ মায়ানমারে ভয়ঙ্কর ভূমিকম্পের ধাক্কা। মাটি কাঁপল, তাসের ঘরের মতো ভেঙে পড়ল একের পর এক ঝাঁ চকচকে আধুনিক বহুতল। চোখের সামনে সাক্ষাৎ মৃত্যুকে দেখলেন হাজার হাজার মানুষ। মাত্র 12 মিনিটের ব্যবধানে জোড়া ভূমিকম্পের ধাক্কা সামলাতে হয়েছে ভারতের প্রতিবেশী দেশ মায়ানমারকে। ভারতের ভূকম্প পর্যবেক্ষণকারী সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য, শুক্রবার সকাল 11টা 50 মিনিটে মায়ানমারের মান্দালয়ে 7.5 মাত্রার ভূমিকম্প হয়। ঠিক 12 মিনিট পর বেলা 12টা 2 মিনিটে মান্দালয় থেকে 90 কিলোমিটার দূরে ফের রিক্টার স্কেলে 7 মাত্রার ভূমিকম্প হয়। ভূপৃষ্ঠ থেকে মাত্র 10 কিলোমিটার নিচে ছিল কম্পন কেন্দ্র। কম্পনের জোড়া ধাক্কা সামলে ওঠার আগেই ফের কাঁপুনি। মায়ানমারে আরও একটি আফটার শক। শুক্রবার বেলা 12টা 57 মিনিটে ফের 5 মাত্রার কম্পন। 10 মিনিট পর আবার কম্পন, সেটা রিক্টার স্কেলে 4.9। অগভীর কম্পন কেন্দ্র হওয়ায় মাটির ওপর সেই ধাক্কা ছিল অনেক বেশি, তার প্রমাণও মিলল। একের পর এক বহুতল চোখের নিমেষে মাটিতে মিশে গিয়েছে। মায়ানমারের মান্দালয়ে 91 বছরের পুরনো ব্রিটিশ আমলে তৈরি একটি ব্রিজ ভূমিকম্পের ধাক্কায় ভেঙে পড়ে। বহুতল ভেঙে হতাহতের খবর ওই এলাকা থেকে আসতে শুরু করেছে। কম্পনের তীব্রতা এতটাই ছিল যে খেলনা গাড়ির মতো দুলে ওঠে আস্ত একটি মেট্রো ট্রেন। কাঁপুনি ধরে এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকা বিমানেও। শুধু মায়ানমার নয়, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককেও একাধিক বহুতল ক্ষতিগ্রস্ত হয়েছে। কম্পনের জেরে কার্যত পেন্ডুলামের মতোই দুলতে থাকে বহুতল। ছাদের সুইমিং পুল থেকে উপচে পড়ে গ্যালন গ্যালন জল। মায়ানমার থাইল্যান্ড থেকে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে। অনেকেরই প্রশ্ন, গত কয়েক মাসে কেন বারবার কেঁপে উঠছে ভারতের আশপাশের মাটি? ভূবিজ্ঞানীরা বলছেন, ইন্ডিয়ান প্লেট বার্মা প্লেটের নিচে ঢুকছে। প্রতি বছর 40-50 মিলিমিটার করে সরছে ভারতীয় প্লেট। দুই প্লেটের সংঘর্ষে বিপুল পরিমাণে শক্তি জমা হচ্ছে ভূগর্ভে। সেই শক্তি ভূমিকম্প রূপে বেরিয়ে আসছে। যে শক্তির সামনে অসহায় আমরা। শুধু কি মায়ানমার বা থাইল্যান্ড? কম্পনের ধাক্কা টের পাওয়া গিয়েছে ভারতেও। দুপুর 1টা 3 মিনিটে মেঘালয়ের গারো পাহাড়ে 4 মাত্রার ভূমিকম্প হয়। শুক্রবার কেঁপে ওঠে বাংলাও। কুলতলি, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, ব্যান্ডেল সহ একাধিক জেলায় জলাশয়ের জলে কম্পনের স্রোত দেখতে পাওয়া যায়। মায়ানমার ও থাইল্যান্ডে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে দুই দেশকে সাহায্যের জন্য ভারত যে প্রস্তুত, সে আশ্বাসও দিয়েছেন তিনি। কারণ ভূমিকম্পের ভয়াবহতার ভয়ঙ্কর সব ছবি সামনে আসছে। ধ্বংসস্তূপের মধ্যে বহু মানুষ আটকে থাকার খবর মিলেছে। ফলে হতাহতের সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে, সেই নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কাল লন্ডনেও কিন্তু কম ভূমিকম্প হয়নি। হ্যাঁ, আলোড়ন ভালো মতোই টের পাওয়া গিয়েছে। কেলক কলেজে মুখ্যমন্ত্রীর বক্তৃতা, সেই বক্তৃতা আলোড়ন ফেলেছে আন্তর্জাতিক রাজনীতির মহাসাগরেও। এবং তারপর সেই আলোড়নের ঢেউ কিন্তু দেশের রাজনীতিতেও, দেশের রাজনীতির নদীতে এসেও পড়েছে। বাদ যায়নি রাজ্য রাজনীতির পুকুরও, এমনকি স্থানীয় রাজনীতির জলাশয়েও সে আলোড়ন এসে পড়েছে মুখ্যমন্ত্রীর বক্তৃতার বক্তব্যের। Bengal reduced unemployment rate by 46%. Our employment generation more than 2 crores. We have created job employment like anything. Whenever you will start, within a day I can give you the land and all the infrastructural facilities. অক্সফোর্ডের কেলক কলেজে বক্তৃতা। ব্রিটিশের জমিতে দাঁড়িয়ে বাঙালির ভবিষ্যৎ জমি নীতি, ভবিষ্যৎ শিল্প সম্ভাবনার দরজায় টোকা দিলেন মুখ্যমন্ত্রী। বেঙ্গল মিন্স বিজনেস তুলে ধরার চেষ্টায় খামতি থাকলো না একটুও। কিন্তু ভবিষ্যতের আলোতে ভেসে এলো অতীতের ছটাও। সেই সিঙ্গুর, সেই জমি আন্দোলন, তৃণমূলের ক্ষমতায় ওঠার সিঁড়ির প্রথম এবং অন্যতম ধাপ ছিল এই সিঙ্গুরি। কিন্তু ক্ষমতার 14 বছরেও সিঙ্গুর ভোলা যায়নি। বিলেতের মাটিতেও সিঙ্গুর। বক্তৃতার মাঝেই ধেয়ে এলো প্রশ্ন,
Please can we? That is wrong. Tata Cognizant, please realize, they have already started Tata Cognizant. I am not lying, please. My brother, please listen. মিথ্যে বলার অভিযোগ উড়িয়েছেন মুখ্যমন্ত্রী, সঙ্গে দিয়েছেন খতিয়ানও। টাটারা কোথায় কোথায় রয়েছে জানিয়েছেন তিনি। Please see the Cognizant, the Tata, they have set up their industry in Kharagpur. They have set up their IT industry in Rajanhat area also. Everybody, everyone. If you ask me, nobody is left out. ন্যানো কারখানার বদলে কগনিজেন্ট, টিসিএস, খতিয়ানের পাল্টা দাবি করেছে বামেরাও। বামেদের দাবি, ব্রিটেনে দাঁড়িয়ে বামেদের সুনাম করেছেন মুখ্যমন্ত্রী। কিভাবে? কগনিজেন্ট পশ্চিমবাংলায় অপারেশন শুরু করেছিল 1996 সালে, মমতা ব্যানার্জি সরকার এসেছেন 2011 সালে। টিসিএস 40 একর গীতাঞ্জলি পার্ক অ্যাকোয়ার করেছিল, কিনেছিল 2008 সালে। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছেন 2011 সালে। সিঙ্গুর অস্ত্রে শান দিয়েছে কংগ্রেস বিজেপিও। আলুর চাষ হচ্ছে দেখতে পাচ্ছি আমরা, তো মায়ের কাছে মাসি গল্প বলে কি লাভ আছে? কোথায় কগনাইজেন্ট আর কোথায় সিঙ্গুর? টাটার একটা ফ্যাক্টরি পশ্চিমবাংলার মুখ পুড়িয়ে দিয়েছে, যেটা বন্ধ করে ক্ষমতায় এসেছিলেন, আজকে ওটার গলার কাঁটা হয়েছে। পশ্চিমবঙ্গ না, এখানে শিল্প চলবে না, শিল্প বন্ধ হয়ে যাবে, কারখানা বন্ধ করে দেন মুখ্যমন্ত্রী, কেউ আসছে না। বোঝা যাচ্ছে যে টাটা চলে যাওয়ার ফলেতে শুধু সিঙ্গুর নয়, সিঙ্গুর সহ সারা পশ্চিমবঙ্গের শিল্পায়নের পথকে রোধ করে দেওয়া হয়েছে। যে 600 একরের মধ্যে শিল্প হোক, 400 একর যে জমি আছে কৃষকদের 3-4 ফসলি জমি, সেটা ফেরত দেওয়া হোক, তাহলে শিল্পও বাঁচত, আমাদের কৃষিও বাঁচত। তিনি যে শিল্প বিরোধী তাও কিন্তু আমরা বলবো না যে তিনি শিল্প বিরোধী, তিনি কিন্তু উন্নয়ন করেই যাচ্ছেন। অক্সফোর্ডে গর্বের বক্তৃতা, সেখানে বারবার বাধা, একের পর এক অস্বস্তির ইস্যু। পাল্টা নিজের ওপর অত্যাচারের ছবি তুলে ধরেন মুখ্যমন্ত্রী। প্ল্যাকার্ড হাতে সভাস্থলে থাকা বিক্ষোভকারীদের আয়োজকদের পক্ষ থেকে থামানোর চেষ্টা করা হয়, কিন্তু চলতে থাকে বাধা। গোটা বিক্ষোভকে কখনো রাজনীতি, কখনো মিথ্যে অভিযোগ বলে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিদেশের মাটিতে দেশের প্রতিনিধি, তারপরেও তার প্রতি এই আচরণ দেশের বিরুদ্ধাচরণ। এই অভিযোগেই তো তোপ দেখেছে তৃণমূল। খোদ মুখ্যমন্ত্রী বলছেন, আমাকে অপমান করছেন করুন, দেশকে অপমান করবেন না, আমি মানসিকভাবে প্রস্তুতি নিয়েই এসেছিলাম। আলোচনায় উঠে আসে ভারতের উন্নয়ন প্রসঙ্গ। সেখানেই মুখ্যমন্ত্রী জানান 2060-এ ভারতের আর্থিক অবস্থান 1 নম্বর জায়গায় পৌঁছবে কিনা তা নিয়ে তাঁর ভিন্ন মত রয়েছে। 2060, I predict will be the number 1 economy in the world, and India as a country. So I will defer that. মুখ্যমন্ত্রীর এই অবস্থানকে পাল্টা বিদেশের মাটিতে দেশের অপমান বলে তোপ দেখেছে বিজেপি। অমিত মালভিয়া টুইট করেছেন, ঝাঁপিয়ে পড়েছে বঙ্গ বিজেপিও। উনি যেভাবে ভারতবর্ষের মাটির বাইরে গিয়ে ভারতবর্ষের ক্ষতি করার চেষ্টা করছেন, ওখানে বলছেন, সাংবাদিকরা বলছে যে অমুক রিপোর্ট অনুসারে ভারতবর্ষে 1 নম্বর অর্থনীতি হতে চলেছে আগামী দিনে। মুখ্যমন্ত্রী বলছে আই ডিফার। বাংলার মুখ্যমন্ত্রী এবং দেশের প্রতিনিধি, যে তীরে নিশানা করেছে তৃণমূল, সেই একই তীর কি বিজেপির ঝুলিতেও? উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বিতর্ক পিছু ছাড়লো না নাকি পিছু পিছু হাঁটলো? তিলোত্তমা কোথাও কাঁটা হয়ে দাঁড়ালো মুখ্যমন্ত্রীর ভাষণের সময়, না রাজনীতির সাপে বর হয়ে দাঁড়ালো? কারণ অক্সফোর্ডে যখন মুখ্যমন্ত্রী ভাষণ দিচ্ছিলেন তখনই তিলোত্তমা প্রসঙ্গ তুলে প্রশ্নবাণ ছোড়া হয়। কখনো মাথা ঠান্ডা রেখে উত্তর দিলেন, কখনো বা কঠোর অবস্থান নিলেন। আর দেখুন, এদিনই কলকাতা হাইকোর্টে স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই। সেখানে সিবিআই কি বলল? গণধর্ষণ নয়, বৃহত্তর ষড়যন্ত্র হয়েছে কিনা তার তদন্ত চলছে। You kill Abhaya. Don't behave like this. You kill Abhaya. Don't behave like this. You know the case is sub judice and also it is central government has taken over. It is not with us. প্রশ্ন চেনা, কিন্তু মাঠটা বাংলা ছাড়িয়ে বিলেত। অক্সফোর্ডের বক্তৃতায় আরজিকর নিয়ে প্রশ্ন যে উঠবে আভাস হয়তো ছিলই, তাই স্ট্রেট ব্যাটেই শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী।
তিলোত্তমার প্রশ্নকে রাজনীতির মোড়কে রিটার্ন দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। Please don't do politics here. It is not a political stage. That you can do it with me in my state, not here. And you know better than me the crowdfunding and all. তিলোত্তমা আন্দোলন 14 বছরের তৃণমূল সরকারের সবচেয়ে বড় অস্বস্তি বলা যায় কি? যে অস্বস্তির জেরে সরাতে হয়েছে পুলিশ কমিশনারকে, একাধিকবার বসতে হয়েছে বৈঠকে, আন্দোলন থামলেও ধিকি ধিকি আগুনটা জ্বলছে, যে আগুনে হাত সেঁকতে পিছপা নয় রাজনীতিও। আমি আগেই বলেছিলাম যে যাচ্ছেন বিদেশ ভালো, কিন্তু আরজিকর নিয়ে প্রশ্ন করলে কি উত্তর দেবেন ঠিক করে যান, কারণ ওনার কাছে প্রশ্নের উত্তর নাই। আরজিকর নিয়ে ওনাকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে, এটা অত্যন্ত স্বাভাবিক। বাংলার মানুষ, বাঙালি চুপ করে থাকবে? বাঙালি তো সেই ধরনের মেরুদণ্ডহীন জাতি নয়, বাঙালি প্রশ্ন করবেই। কলকাতাতে করতে পারে না, কারণ কলকাতাতে পুলিশ ঘিরে রাখে, তাই পুলিশ সরিয়ে দিন, মাননীয় মুখ্যমন্ত্রীকে কলকাতাতে রাস্তায় দাঁড় করিয়ে বাঙালিরা প্রশ্ন করবে। মুখ্যমন্ত্রী যেখানেই যাবেন আরজিকরের প্রশ্ন উত্থাপিত হবে এবং সেই প্রশ্নের উত্তর তিনি দেবেন। রাজনীতি বা অরাজনৈতিক আন্দোলন চলাকালীন বারবার এই বিতর্ক উঠেছে, আন্দোলন দমানোর অভিযোগও বারবার উঠেছে। এদিন অক্সফোর্ড ইস্যুতে সরব হন আন্দোলনকারী চিকিৎসকরা। অক্সফোর্ড মুক্ত চিন্তার জায়গা, এটা তো পশ্চিমবঙ্গের কোনো জনসভা নয় যে এই শিলাদিত্য প্রশ্ন করলো সারের দাম কেন বাড়ছে, আর সঙ্গে সঙ্গে তাকে মাওবাদী বলে দাগিয়ে দিয়ে পুলিশ দিয়ে গ্রেপ্তার করিয়ে দিল, বা কোনো সরকারি চিকিৎসক বিচার চেয়ে পথে নেমেছেন বলে ট্রেড কালচারের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলেছে বলে তাকে দার্জিলিংয়ে ট্রান্সফার করে দিলাম, ওখানে ওনার সরকার চলে না। রাজ্যের যে মায়েরা বোনেরা যারা রাস্তায় নেমেছেন, প্রতিবাদ করেছেন, তাদেরকে কোনো না কোনোভাবে রাজনৈতিক লগ লাগাবার চেষ্টা হয়েছে বিভিন্নভাবে। আরজিকর আন্দোলনের সময় পৃথিবীর বিভিন্ন দেশে প্রতিবাদ দেখা গিয়েছিল। শুরু থেকেই এই আন্দোলনকে রাজনীতির ফসল বলে তোপ দেখে আসছিল শাসক। এদিন প্রতিবাদের পরও সেই নিশানা অব্যাহত। বাম ছাত্র যুবদের দাবি প্রতিবাদ তাঁদেরই, 2-2 4 বলছে তৃণমূল। এই প্রশ্নগুলো উনি যেখানে যাবেন এসএফআই সেখানে পৌঁছে যাবে এই প্রশ্নগুলো নিয়ে ওনার মুখোমুখি দাঁড়াতে। হয় উনি পালাবেন, নয় উনি উত্তর দেবেন। The facts that we have raised are very clearly taken from publicly available sources, from government data that is there in the public domain. So even if one person is raising those questions, is it not the duty of a publicly elected representative to address those questions? বাংলার মানুষের কাছে সিপিএম আরো ঘৃণার নজরে তাদেরকে দেখা হবে। এই জুতোগুলো আসলে সিপিএম এর ওই লন্ডনের উচ্চিংড়িগুলোর মুখে পড়েনি, তাদের বাংলার এক একটা নেতার গালে পড়েছে। এদিন কলকাতা হাইকোর্ট এবং শিয়ালদা কোর্টে উঠেছিল তিলোত্তমার মামলা। হাইকোর্টে সিবিআই জানিয়েছে একাধিক নমুনা ও জিজ্ঞাসাবাদের ভিত্তিতে একজনই দোষী, এটাই উঠে এসছে। তবে বৃহত্তর ষড়যন্ত্রের তদন্ত চলছে বলে জানিয়েছে তারা। এদিনই শিয়ালদা আদালতে 3 পাতার রিপোর্ট জমা দিয়েছে সিবিআই সূত্রে খবর, রিপোর্টে বলা হয়েছে 3 জনের কল ডিটেলস নজরে এসেছে, 24 জনের বয়ান রেকর্ড করা হয়েছে, আরজিকরের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সিবিআই জানিয়েছে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে মূল ঘটনা ধামাচাপা দেওয়ার নতুন কোনো তথ্য প্রমাণ পাওয়া গেলে জানানো হবে। বৃহত্তর ষড়যন্ত্র, ঘটনা ধামাচাপা দেওয়া ও মূল ঘটনায় আর কেউ যুক্ত কিনা তা নিয়ে তদন্ত চলছে। সূত্রের খবর, এদিন আদালতে তিলোত্তমার বাবা বলেছেন 8 মাস ধরে যেটা হবে করছে সেটা হচ্ছে না, এটাই বলার। আমরা অপেক্ষা করে আছি, আপনার ভরসায় আছি। বিচারক বলেন স্ট্যাটাস রিপোর্টে অগ্রগতির কথা বলা হয়েছে, একটু ধৈর্য ধরতে হবে। অভিযোগ যা আছে তাতে রাতারাতি কিছু হবে না। তিলোত্তমার বাবা বলেন প্রথম চার্জশিটে যা লিখেছিল এখনো তাই বলছে, বাকি যা বলার আইনজীবী বলবেন। বিচারক বলেন নিজেকে ব্রাত্য ভাববেন না। সিবিআই যে আবার নতুন করে কাজকর্ম শুরু করেছে তার একটা প্রমাণ আজকে কোর্টে রেখেছে এবং ওরা বলেছে যে আমরা তদন্ত করছি এবং আমরা একটাই কথা বলেছি, তদন্ত করছি ঠিক আছে, কিন্তু রেজাল্ট কি হচ্ছে আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি চাই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বাঙালি অস্মিতা, 26শে বিধানসভা এটা একটা বড় ইস্যু হতে চলেছে, যে যার মতো করে রাজনীতির অস্ত্রের শান দিচ্ছে। তৃণমূল ও বিজেপি যখন ধর্মীয় মেরুকরণের পথটাই কোথাও খুঁজে নিয়েছে রাজনীতি করার ক্ষেত্রে, তখন উত্তরে আসায় বাম নেতৃত্ব। কারণ বেকারত্ব বিরোধী দিবসকে সামনে রেখে ডিওয়াইএফআই এর মিছিল ছিল, উত্তরকন্যা অভিযান ছিল মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে, আর সেখানে জুটল জল কামান এবং লাঠি।
শুক্রবার বিকেলে উত্তপ্ত হয়ে ওঠে শিলিগুড়ি। বেকারত্ব বিরোধী দিবসে ডিওয়াইএফআই এর উত্তরকন্যা অভিযান। মীনাক্ষী মুখোপাধ্যায়, কলতান দাশগুপ্তদের নেতৃত্বে মিছিল করে উত্তরকন্যার দিকে এগিয়ে যাচ্ছিলেন বাম যুব সংগঠনের সদস্যরা। উত্তরকন্যার অনেক আগেই ব্যারিকেড করে তাদের আটকায় পুলিশ। সেখানেই অবস্থানে বসে কলতান মীনাক্ষীদের দাবি, আটকানোর ব্যাপার নেই, আমরা এখানে দাঁড়িয়েছি কারণ ডেপুটেশন দিতে যাওয়ার কথা, লিখিত কথা হয়ে আছে ডেপুটেশনের জন্য। সেই ডেপুটেশন দিতে মিছিল যাবে, পুলিশ কেন রাস্তায় দাঁড়িয়েছে আমরা বুঝতে পারছি না। চুক্তি করতে আসেনি, ডিওয়াইএফআই দাবি আদায় করতে এসেছে। এ পুলিশ যা আছে তার 10 গুণ আমরা আছি। অবস্থানে অনড় ডিওয়াইএফআই সদস্যদের তুলতে প্রথমে জল কামান ব্যবহার পুলিশের। তাতে কাজ না হওয়ায় শুরু হয় টিয়ার গ্যাসের শেল ফাটানো। এরপর ব্যারিকেড সরিয়ে লাঠিচার্জ শুরু করে পুলিশ। আহত হন একাধিক বাম যুব নেতা ও সদস্য। টেনে হিচড়ে মীনাক্ষী সহ বামপন্থী ছাত্র যুবদের তুলে নিয়ে যাওয়ার চেষ্টা। মহিলা পুলিশ কর্মীদের নিয়ে আসা হয়েছে, তারা উঠতে চাইছেন না। এলাকায় কোনো অ্যাম্বুলেন্স নেই। থানায় তুলে নিয়ে যাওয়া হয় মীনাক্ষী সহ ডিওয়াইএফআই সদস্যদের। পুলিশই তো গন্ডগোল পাকিয়েছে, সব জায়গাতে তাই করে, এখানেও তাই করেছে। এটা নতুন কিছু না, মাটিতে ফেলে পেটানো হলো। যেভাবে পিটিয়েছে ভোট শুনছিলাম আমি, বিশেষ করে মেয়েদের পর্যন্ত। কিছু লোক ডিটেন হয়েছে, কিছু কে এক্সাক্ট কে আছে বলতে পারবো না, ওখান থেকে স্পট থেকে ডিটেন হয়েছে। আর কিছু লোক আমাদের কিছু পুলিশ পার্সন ইনজিওর্ড আছে। কৃষক, ক্ষেতমজুর, শ্রমিক ও বস্তি সংগঠনের ডাকে আগামী 20 এপ্রিল ব্রিগেড সমাবেশ। তার আগে বেকারত্ব বিরোধী দিবস উপলক্ষে উত্তরবঙ্গে কর্মসূচি সিপিএমের যুব সংগঠনের। উদ্দেশ্য উত্তরবঙ্গের জেলাগুলিতে সংগঠনকে মজবুত করা, জানিয়ে কটাক্ষ রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের। পুজোরও মাঝে মাঝে চিত হয়ে শুনতে ইচ্ছা করে, তাই সিপিএম ডিওএফের নাম করে তারা চেষ্টা করছে যদি বিজেপির কাছ থেকে মানে যাতে তারাও যাতে অপোজিশনে আসে। সেকেন্ড কে হবে সেটা আমার দায়িত্ব না, কিন্তু আমরা ফার্স্ট ছিলাম, ফার্স্ট আছি, ফার্স্ট থাকবো। মীনাক্ষীদের অভিযানে কতটা ঘুরে দাঁড়াতে পারলো উত্তরের বাম শিবির? উত্তরের উত্তর কি ভোটের হিসেবেই পাওয়া যাবে? ক্যামেরায় দুই পায়নের সঙ্গে প্রসেনজিতের রিপোর্ট, TV9 বাংলা। হিন্দু ভোট একত্রিত করতে এবার ময়দানে মিঠুন চক্রবর্তী। এ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বাংলাদেশে হিন্দুদের ওপর যে নির্যাতন সেই বিষয়টাও তিনি সামনে এনেছেন। শুধু তাই নয়, তিনি কিছু তার মতন করে তার উপলব্ধির কথাও জানিয়েছেন। তিনি বলেছেন তিনি মনে করেন যে বিগত ভোটে বিজেপির এই ফলাফলের কারণ, অন্যতম কারণ দলীয় কুন্দল, তাদের নিজেদের মধ্যে কুন্দল, ভুল বোঝাবুঝি, এটা মিঠুন চক্রবর্তী মনে করেন। এবং শুধু তাই নয়, আগামী দিনে ভোটের ফল উজ্জ্বল করতে তিনি বলেছেন যে একসঙ্গে একত্রিত হয়ে ওই আরও হাতে হাত ধরে এগিয়ে যেতে হবে। এটা মিঠুন চক্রবর্তী, অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর উপলব্ধি। বিধানসভা ভোট আগামী বছর, তাতে কি বঙ্গ রাজনীতিতে ভোটের দামামা যেন বেজেই গিয়েছে। রাজ্য বিজেপির কর্মসূচিতে যোগদান করে ফের একবার হিন্দুদের সতর্ক করলেন দলের জাতীয় কর্মসমিতির সদস্য মিঠুন চক্রবর্তী। বারাকপুর লোকসভা কেন্দ্রে বিজেপির বসন্ত মিলন অনুষ্ঠানে হিন্দু ভোট এককাট্টা করতে বার্তা। এখনো 9% হিন্দু ভোট দেয় না। এবার ভোট করার আবেদন মিঠুনের। বাংলাদেশ যদি না দিতে পারেন তাহলে পশ্চিমবাংলা থেকে হিন্দু বাঙালি বলে কেউ থাকবে না। 2024-এর লোকসভা ভোট, 6টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে ভালো ফল করতে পারেনি গেরুয়া শিবির। লোকসভা ভোটের তুলনায় উপনির্বাচনে বিজেপির ভোট এক ধাক্কায় অনেকটাই কমে যায়। এমনকি গত 7-8 বছর ধরে বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত উত্তরবঙ্গেও রক্তক্ষরণের ছবিটা স্পষ্ট। 26-এর বিধানসভা ভোটের আগে ইঙ্গিতপূর্ণ মন্তব্য তারকা নেতার। নিজেরাই আমরা তৃণমূলের সাথে লড়িনি, আমরা নিজেদের সঙ্গে লড়েছি, ওইটাই হয়েছে। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন মণ্ডলের বিজেপি নেতাদের পাশে দাঁড়িয়েই দলীয় কর্মীদের বার্তা। আমাদের পার্টির সব ডিভাইডেড সব করা আছে। সুকান্ত দার মতো করবেন, শুভেন্দু দার মতো করবেন,
বাকি যারা লিডার আছে তারা তার মতো করবে, আর আমি আমার মতো করে করব, কিন্তু আলটিমেটলি উইল বি দ্য ওয়ান ইন এ বোল টু ফাইট। তবে মিঠুনের এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। তাদের দাবি, বিভাজনের রাজনীতিতে বিজেপির ভোট আরো কমবে। হিন্দু সমাজের মানুষ এই মিঠুন বাবুদের, শুভেন্দু অধিকারীদের ঘৃণা করে এসব কথা। কাজে তিনি যে 9% ভোট বাড়াতে বলছেন, তিনি যতই চেষ্টা করুন কোনো মতেই বাড়বে না। যে 38.7% পেয়েছে 2024 সালে, এবার দেখবেন ওটা নেমে 36%। তাহলে কি ধর্মীয় মেরুকরণকে হাতিয়ার করেই 26-এর বিধানসভার রোডম্যাপ তৈরি করছে দুপক্ষই? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। অনুপ্রবেশ এবং জাল পরিচয়পত্র ইস্যুতে আবারও রাজ্যে তৃণমূল সরকারকে আক্রমণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রোহিঙ্গাদের খুশি করতে বাংলাদেশ সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য জমি দিচ্ছে না রাজ্য, এমনটাই অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। তার হুঙ্কার, 26-এ বাংলায় বিজেপি ক্ষমতা এলে এই সব বন্ধ হবে। রোহিঙ্গাদের ওপর দরদ থেকে বাংলাদেশ সীমান্তে 450 কিলোমিটার এলাকায় কাঁটাতার বসাতে জমি দিচ্ছে না রাজ্য। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বাড়বাড়ন্ত নিয়ে লোকসভায় এমনই বিস্ফোরক অভিযোগ করলেন অমিত শাহ। 450 किलोमीटर जहां फेंसिंग होता है वहां बाकी है। अब मैं वो बताना चाहता हूं कि क्यों बाकी है। ये 450 किलोमीटर के लिए मान्यवर मैंने डीओ लेटर लिखकर 10 रिमाइंडर करे हैं, बंगाल सरकार भूमि नहीं देती। मान्यवर मैं कहना चाहता हूं कि ये 450 किलोमीटर फेंसिंग रुकी है तो केवल और केवल बंगाल सरकार की दया की दृष्टि घुसपैठियों के पर जो है इसके कारण। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, জাল পরিচয়পত্র বানিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা পৌঁছে গেছে রাজধানী পর্যন্ত। কোথা থেকে তারা নাগরিকত্ব পাচ্ছে, হাটে হাঁড়ি ভেঙেছেন শাহ। ये बांग्लादेशी घुसपैठिए हो या रोहिंग्याज हो जो घुस कर आते हैं, पहले असम से भी आते थे जब कांग्रेस की सरकार, अब बंगाल से आते हैं टीएमसी की सरकार, घुस कर आते हैं। इनको आधार कार्ड दादा कौन देता है? नागरिक कहां के बने हैं? कहां के बने हैं? जितने बांग्लादेश से पकड़े गए 24 परगना जिले का आधार कार्ड और नागरिकता है मान्यवर। और ये जो आप आधार कार्ड इश्यू करते हो, वो आधार कार्ड लेकर, वो वोटर कार्ड लेकर ये दिल्ली तक आते हैं। आप उनको आधार कार्ड इश्यू न करो, आदमी क्या परिंदा भी पैर नहीं मार पाएगा। যাকে শুনিয়ে এই কথাগুলো বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তার কি প্রতিক্রিয়া? আপনারা মদত দিচ্ছেন রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশ? বাজে কথা, এগুলো বিজেপির প্রচার, আর অমিত শাহ তো বিজেপির মূল প্রচারক, তো বলবেই। 26-এ বিজেপি ক্ষমতা এলেই এসব বন্ধ হবে, হুঁশিয়ারি সুরেই জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ये सब चीजें भी लंबे समय चलनी नहीं है। 26 में चुनाव है, बंगाल में कमल खिलेगा और पूरा बंद होगा। এর পরের বার ও নির্বাচন জিতে ওরা বর্ডার ফেন্সিং করবে, জন্মে নির্বাচন জিততে পারবে না, আমরা সেটা ওকে বলে দিয়েছি। বৃহস্পতিবার লোকসভায় পাশ হয় অভিবাসন বিল। সেই সংক্রান্ত আলোচনায় সিএএ প্রসঙ্গ তুলে ধরেন অমিত শাহ। বলেন, ভারতে আসা শরণার্থীরা আজও নিরাপদে রয়েছেন, তবে ভারত কোনো ধর্মশালা নয়, যে কেউ চাইলেই থাকতে পারবে না। अपने परिवार को बचाने के लिए यहाँ आए हैं, वो शरणार्थी है मान्यवर, और इसलिए हम सीए लेने के लिए लेकर आए हैं मान्यवर। और जो घुसपैठ करने के लिए आते हैं, उनको जरूर हम रोकेंगे मान्यवर। ওদের সিএ করে এখন পর্যন্ত 100 লক্ষকে ওরা নাগরিকত্ব দিতে পারে। 2021-এর বিধানসভা এবং 2024-এর লোকসভা ভোটের প্রচারে এসেও অনুপ্রবেশ ইস্যুতে সরব হয়েছিলেন অমিত শাহ। এদিন স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষণে স্পষ্ট, 26-এর ভোটযুদ্ধেও বিজেপির অন্যতম হাতিয়ার হতে চলেছে অনুপ্রবেশ, রোহিঙ্গা, সিএএ এর মতো ইস্যু। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বৈধ আর অবৈধ তফাৎ খোঁজা দায়।
আর একটা তফাৎ যে বেড়ে গেল, কি বলুন তো, কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ। হ্যাঁ, উৎসবের মরশুমে কেন্দ্রীয় মন্ত্রিসভা জানালো কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ আরও 2% বাড়ছে। বুঝতেই পারছেন উৎসবের মরশুমে খুশির খবর। এবার কেন্দ্রের ডিএ বাড়লেই আলোচনায় চলে আসে রাজ্যের ডিএর সঙ্গে কেন্দ্রের ডিএর ফারাক। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ 53 থেকে বেড়ে হলো 55%, আর রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএর তফাৎ সেটা বেড়ে হলো 37%। নতুন আর্থিক বছর শুরুর আগেই ঈদ, রামনবমীর আবহে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য উপহারের ঘোষণা মোদী সরকারের। সপ্তম পে কমিশনের সুপারিশ মেনে কেন্দ্রের ডিএ উপহার বাড়ছে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ 2% মহার্ঘ ভাতা বৃদ্ধিতে সবুজ সংকেত কেন্দ্রীয় মন্ত্রিসভার। এখন 53% ডিএ দেয় কেন্দ্র, এবার সেই ডিএ বেড়ে হবে 55%। 2025-এর 1 জানুয়ারি থেকে এই হারে ডিএ কার্যকর হবে। প্রায় 49 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং 66.5 লক্ষ পেনশনভোগী কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে বর্ধিত হারে ডিএ পাবেন। एम्प्लॉयज और पेंशनर्स के लिए डीए और डीएनएस रिलीफ को 53% से बढ़ा के 55% किया गया है with effect from 1/1/25। কেন্দ্রীয় সরকারি কর্মীরা এই ঘোষণায় খুশি হলেও মুখ ভার রাজ্য সরকারি কর্মীদের, কারণ কেন্দ্র রাজ্যের ডিএর পার্থক্য। কয়েকদিন আগেই বাজেটে 4% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করে রাজ্য সরকার। আগামী 1 এপ্রিল থেকে সেই বর্ধিত ডিএ কার্যকর করতে বিজ্ঞপ্তিও জারি হয়েছে সম্প্রতি। কিন্তু তারপরেও রাজ্য সরকারি কর্মীরা ডিএ পাবেন 18%। এখানেই কেন্দ্রের সঙ্গে রাজ্যের বড় তফাৎ। কেন্দ্রীয় সরকারের ডিএ বেড়ে হচ্ছে 55%, ফলে রাজ্যের সঙ্গে কেন্দ্রের ডিএর ফারাক 37% দাঁড়াচ্ছে। ডিএর বৈষম্য নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে আদালতে আগেই ছুটেছেন সরকারি কর্মীদের একাংশ। পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে একমাত্র রাজ্য যার আর্থিক সক্ষমতা থাকার সত্ত্বেও এই রাজ্যের যারা কর্মচারী তাদের প্রতি চরম ঔদাসীন্য প্রদর্শন করে আসছে বিগত 14 বছর ধরে। সেই উদাসীনের একটা নাম মহার্ঘ ভাতার যে বঞ্চনা, সেই বঞ্চনা। অর্থাৎ বলতে গেলে পশ্চিমবঙ্গের শ্রমটাকেই সস্তা করে রাখা হয়েছে কৃত্রিমভাবে। এর বিরুদ্ধেই আমাদের লড়াই। খুব তাড়াতাড়ি পথে নামার ডাক দিতে চলেছি। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা এবং রাজ্য সরকারি কর্মচারীরা যারা অবসরপ্রাপ্ত হয়েছেন, যারা শুধুমাত্র ডিএ বাড়ার উপর নির্ভরশীল, তাদের কি হবে? তারা কি পেল দিনের শেষে? এই রাজ্য সরকার তো কার্যত পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী তাদের সঙ্গে প্রতারণা করেছে। আমাদের কাছে যা আছে তার মধ্যে দিয়ে আমরা করছি। কেন্দ্রের সাথে কম্পিটিশন করবো, কারণ আমার হাতে মিট নেই। আমি রিজার্ভ ব্যাংকে ভোগে পাঠিয়ে দিতে পারি না, সো আমাকে আমার মতন করে থাকতে হবে। সেকেন্ডলি, আমরা সবসময় সরকারি কর্মচারীর সাথে আছি, তাদের ভালো চাই। বাংলার চেয়ে অন্যান্য রাজ্য যেমন ছত্তিশগড়, গুজরাট, বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, ওড়িশা সহ একাধিক রাজ্যে ডিএর হার অনেক বেশি। ফলে স্বাভাবিকভাবেই কেন্দ্রের উপহারে রাজ্যের ওপরে ডিএ পার্থক্যের চাপ আরও বাড়ল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বারাকপুরে যেন সবসময় যুদ্ধের ময়দান। এই যে অর্জুন সিং বনাম সোমনাথ শ্যামের দ্বন্দ্বের কথা বলছি, ভাবুন কুরুক্ষেত্রে আমরা কি দেখেছিলাম মহাভারতে? অর্জুনের রথের সারথি হয়েছিলেন কৃষ্ণ, মানে শ্যাম। কিন্তু ব্যারাকপুরে কুরুক্ষেত্র তো একেবারে উল্টো কথা বলছে। জগদ্দলে এক তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় এখন অর্জুন সিং বনাম সোমনাথ শ্যামের দ্বন্দ্ব প্রকাশ্যে। অর্জুন সিং ইতিমধ্যে পুলিশি হেনস্থার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ পর্যন্ত হয়েছেন। জগদ্দলের মেঘনামোড় এলাকায় গুলিবিদ্ধ হন তৃণমূলের এক কর্মী। আর এই ঘটনাকে ঘিরে সরগরম ব্যারাকপুর শিল্পাঞ্চল। বৃহস্পতিবারের পর শুক্রবারও একই ঘটনায় বিজেপি নেতা অর্জুন সিংকে থানায় তলব করে পুলিশ। বৃহস্পতিবার জগদ্দল থানার ওসি মধুসূদন মণ্ডল বাড়িতেই অর্জুন সিংকে জিজ্ঞাসাবাদ করেছিলেন। শুক্রবার ফের তলব করে পুলিশ। যদিও ব্যক্তিগত কাজের জন্য এই মুহূর্তে রাজ্যের বাইরে আছেন বিজেপি নেতা, তার আইনজীবী পুলিশকে নোটিশ পাঠিয়েছেন। পাশাপাশি পুলিশি হেনস্থার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা অর্জুন সিংয়ের। অর্জুনের অভিযোগ, বিরোধী দলে আছেন বলে তার বিরুদ্ধে এফআইআর। পুলিশ যখনই ডাকবে আমাকে যেতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আমি তো সেই চিঠিটাই, যে চিঠি দিয়েছিলাম সেই চিঠিটাও বলে দিয়েছিলাম কি নিরাপত্তার ব্যাপারটা ক্লিয়ারেন্স না হলে আমি যাব না। আপনাদের পুলিশের উপরে তো আমার ভরসা নেই, পুলিশই তো আমার খুন করাবে। মনীষ শুক্লাকে খুন করানো হয়েছিল পুলিশ আর
তৃণমূলের গুন্ডারা মেরেছিল, তখন ওর আর্মসের লাইসেন্স নিয়ে টানাটানি করে ওর খুন করিয়ে দেওয়া হয়েছিল থানার সামনে। অর্জুন সিংকে পাল্টা আক্রমণ সোমনাথ শ্যামের। সিসিটিভি ফুটেজকে হাতিয়ার করে সোমনাথের নিশানায় অর্জুন। পুলিশ প্রশাসনের তরফ থেকে যে ভিডিওটা রিলিজ হয়েছে তাতে প্রকান্তভাবে দেখা গেছে যে অর্জুনের আগে যে ছেলেটি যাচ্ছিল সে ছুঁড়ে একটি বোম মারলো এবং তারপরেই দেখা গেছে লাঠি সোটা নিয়ে অর্জুন বেরোচ্ছে এবং তাড়া করছে। তারপরে সিসিটিভিটা আর দেখা যায়নি, সেখানে গুলিও ছুঁড়েছে। যতদূর সম্ভবত আমার কাছে খবর, পুলিশ প্রশাসনের কাছে সেই ভিডিওটা আছে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে জগদ্দলের বিধায়ক সোমনাথ ঘনিষ্ঠ নমিত সিংকে। অর্জুনের করা মামলার অনুমতি দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। জগদ্দল কাণ্ডে ক্রমশ চড়ছে পারদ। বৃহস্পতিবারই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছেন, অর্জুন সিং এবং তার পরিবারকে হেনস্থা করা হলে শিল্পাঞ্চল অচল করে দেওয়া হবে। অর্জুন সিংজিকে যদি উত্ত্যক্ত করা হয়, গ্রেপ্তারের চেষ্টা হয়, আমরা ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে বন্ধ হরতালের দিকেও যেতে বাধ্য হব। বাংলার রাজনীতিতে অর্জুন সোমনাথের দ্বন্দ্বের কথা অজানা নয় কারো। অর্জুন যখন তৃণমূলে ছিলেন তখন দুই নেতার গোষ্ঠীদ্বন্দ্বে বারবার উত্তপ্ত হয়ে উঠেছে ব্যারাকপুর শিল্পাঞ্চল। তৃণমূল শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপেও বরফ গলেনি। এখন অর্জুন সিং বিজেপিতে আর সোমনাথ শ্যাম তৃণমূলের বিধায়ক। কাজেই এই দ্বন্দ্ব আরও বেড়েছে। গত বছর নভেম্বরে ভাটপাড়া পুরসভার টেন্ডার দুর্নীতি মামলায় অর্জুনকে ভবানী ভবনে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল সিআইডি। ভবানী ভবন থেকে বেরিয়ে অর্জুন অভিযোগ করেছিলেন সিআইডি তদন্তের নামে ডেকে রাসায়নিক স্প্রে করে দেওয়া হয়। কিছুদিন বাদে পার্থ ভৌমিক অভিযোগ করেছিলেন সোমনাথকে খুন করতে চান অর্জুন। বিধানসভা ভোটের আগে সেই দ্বন্দ্ব আরও বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল। অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। চাটনিতে টাচ দিয়ে সিঙ্গাড়ায় কামড়, অনেকেরই প্রিয় খাবার, কিন্তু এই প্রিয় খাবারের জন্য অপ্রিয় ঘটনা ঘটে গিয়েছে। এক দোকানদারকে মারধর করেছেন কাউন্সিলর নাজিরউদ্দিন বলে যিনি অভিযুক্ত। এর আগেও তিনি হাসপাতালে ঢুকে নার্স পিটিয়েছিলেন এবং গ্রেফতারও হয়েছিলেন। তারপর জামিনে বেরিয়ে আসেন, কিন্তু বেরিয়ে আসলে তার রোয়া আবারও ঠিক এইভাবে বেরিয়ে আসলো। এবার তিনি সিঙ্গারা চাটনির জন্য দোকানদারকে পেটালেন। 3টে সিঙ্গারা বিক্রি, চাটনি নিয়ে তৃণমূল কাউন্সিলর মারমুখী। শহরক কিংবা পাড়াগাঁ, তৃণমূল নেতাদের বিরুদ্ধে দাদাগিরি গুন্ডামির অভিযোগ বারবার ওঠে। তাই বলে সিঙ্গারা চাটনি নিয়েও শাসক নেতার দাপাদাপি। বৃহস্পতিবার সন্ধ্যে দুবরাজপুরে তুমুল উত্তেজনা। সিঙ্গারার দোকানের কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। ঘটনাটা ঠিক কি ঘটেছে? জানা গিয়েছে দুবরাজপুরে শ্মশানকালী মন্দিরের পাশে রয়েছে কেশব দাসের দোকান। বৃহস্পতিবার সন্ধ্যে তাঁর দোকানে যান 16 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নাজিরউদ্দিন। 3টে সিঙ্গারা কেনেন তিনি, তাকে একটি চাটনির প্যাকেট দেন দোকানের কর্মী। নেতা আরও একটি চাটনির প্যাকেট চান। অভিযোগ, সেটা দিতে না পারায় দোকানের কর্মীকে মারধর করেন তৃণমূল কাউন্সিলর। মানলো ওই 3টে সিঙ্গারা দিয়েছিলাম, একটা চাটনি দিয়েছিলাম, দ্বিতীয়বার চাটনি চাইলো। আমি বললাম স্যার আর চাটনি হবে না, 3টে সিঙ্গারাতে একটি চাটনি দিই। ওই বলতে শুধু বললাম হবে না, তাই আমাকে মারলো এক চোট। আমি সঙ্গে সঙ্গে স্যার মাটিতে পড়ে। আমি কি অন্যায় করলাম যে আপনি আমাকে এইভাবে মারলেন গালে ঠাস করে? তো বলছি তুই এখন আমাকে চিনিস না? না স্যার আপনার কথা আমি জানি না, আপনি কে বলুন, আমার অপরাধটা কি আপনি আমাকে মারলেন? ঘটনার জেরে এলাকাবাসীরা পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ শুরু করেন। সামান্য সিঙ্গারার চাটনি নিয়ে তৃণমূল কাউন্সিলরের এমন কীর্তি দেখে হতবাক দোকানদার। কাউন্সিলর না দিতে এক চর মেরে দিল। আমি কাউন্সিলর বললাম আপনি মারলেন কেন? আমি ডাকলাম মারলেন কেন? ওকে মারাতে আরও লোকজন জড়ো হয়ে যায়। তার মধ্যে ভম্মলও থাকে কাছে আমার। ও ভম্মলকে বললো, ভম্মলকে যথা খুশি অপমান করলো বা গালাগালিও করলো, মূর্তি করে নানা কিছু বললো। আর একটু সামান্য 20 টাকার জন্য অশান্তি, পয়সা দিয়ে দিয়েছে খালি একটু সামান্য চাটনির জন্য এত অশান্তি করলো। অবশ্য 16 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের কীর্তির তালিকাটা বেশ লম্বা। বারবার বিতর্কে জড়িয়েছেন এই নাজিরউদ্দিন। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে নার্সকে মারধরের অভিযোগ রয়েছে। বাধা দিতে গেলে পুলিশ কর্মীর গায়েও হাত। দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে সেই ঘটনায় বিতর্ক বাধে। সেই সময় গ্রেপ্তারও হন তৃণমূল কাউন্সিলর নাজিরউদ্দিন। বর্তমানে জামিনে ছাড়া পেয়ে বাইরে রয়েছেন তিনি। এলাকাবাসীর অভিযোগ, এত কিছুর পরও দাদাগিরির অভ্যাস ছাড়তে পারেননি শাসক নেতা। স্বাভাবিকভাবেই কাউন্সিলরের ভূমিকায় চরম অস্বস্তিতে তৃণমূল শিবির। আমরা পার্টি থেকেও এই ব্যাপারটার কন্ডেম করলাম, ঘটনা ঘটা উচিত নয়। তো
দেখুন এইসবগুলো ঘটনা হচ্ছে মানসিকতার ব্যাপার, উনি উত্তেজিত হয়ে পড়েন কথায় কথায়। আমরাও দল থেকেও বোঝাবো এবং নিশ্চয়ই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার সাথে কথাবার্তা বলবেন। আমরা জানতে চাই তৃণমূল কংগ্রেস এবং এই স্থানীয় পুলিশ প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করছে, কারণ যে ব্যক্তি আজকে এই ধরনের কাণ্ড ঘটিয়েছে সেটা প্রথমবার নয়, বারবার ঘটনা ঘটার পরে কোনো ধরনের ব্যবস্থা এই ব্যক্তির বিরুদ্ধে নেয়নি। মারধরের ঘটনায় তৃণমূল কাউন্সিলরকে রাতেই আটক করে দুর্গাজপুর থানা। যদিও উভয় পক্ষের মধ্যে আলোচনার পরে ক্ষমা চেয়ে নেন নেতা, তাকে ছেড়েও দেওয়া হয়, কিন্তু শুধু ক্ষমা চাইলেই কি সব দোষ মাফ হয়ে যায়? যেখানে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বারবার আমজনতার সঙ্গে নেতাদের সুসম্পর্ক রাখার পরামর্শ দেন, সেখানে সামান্য চাটনির জন্যও শাসক নেতাকে ক্ষমতা জাহির করতে হয়। যে আমাকে মেরেছে সে যেন শাস্তি পায়, এটা আমি আপনাদের কাছে অনুরোধ চাইবো। যে একটা গরিব ছেলের কিছু হয়ে গেলে আমার ছেলে মুখে কে দেখবে? হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। সবে গরম পড়তে শুরু করেছে, আর গরম পড়তে না পড়তেই জেলায় জেলায় পানীয় জলের টান, পানীয় জলের সংকট দেখা যাচ্ছে। যেমন ধরুন রুখাসুখা পুরুলিয়া থেকে শুরু করে সীমান্তবর্তী দক্ষিণ দিনাজপুর, সর্বত্র পানীয় জলের সমস্যা। পানীয় জলের সমস্যায় জেরবার হচ্ছেন সাধারণ মানুষ। আর এরই পাশাপাশি মেদিনীপুর, সেখান থেকে খবর আসছে হু হু করে জন্ডিস আক্রান্তের সংখ্যা বাড়ছে। অর্থাৎ পানীয় জলকে কেন্দ্র করে আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। জেলার দ্বিতীয় বৃহত্তম হাসপাতাল, সুপার স্পেশালিটি তকমাও রয়েছে। প্রতিদিন 2 দিনাজপুর ও মালদার রোগীরা আসেন গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানেই পানীয় জলের সমস্যা। গাঁটের করে খরচ করে পানীয় জল কিনতে হচ্ছে রোগী ও তাদের পরিজনদের। হাসপাতাল চত্বরে পানীয় জলের দাবি উঠছে। জলের ঠান্ডা ব্যবস্থা করতে হবে। আপনার জল কি কিনে খাওয়া সম্ভব আপনাদের পক্ষে? না না, সম্ভব না। কিছু একটা লোকালি ব্যবস্থা হয়ে যাবে, সেই ব্যবস্থাটা হয়ে গেলে আমরা যত শীঘ্র পারবো সমস্ত পেশেন্টদের যাতে জলটা পায়, ঠান্ডা জল, তার ব্যবস্থা করব। উত্তরবঙ্গের আরেক জেলা কোচবিহার, দিনহাটা ভিলেজ 2 গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি এলাকায় বৃহস্পতিবার পানীয় জলের দাবিতে অবরোধ হয়। অবরোধ চলাকালীন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। অবরোধ দেখে ফোনে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মন্ত্রী। উদয়ন গুহর আশ্বাসে অবরোধ তোলেন এলাকাবাসী। এই সমস্যা কতদিন থেকে? এই সমস্যা 1 বছর থেকে দেখতেছি যে টিউবওয়েলে কোনো সময় জল আসে, আর একদিন জল আসে 1 মাস জল নেই। তুমি এখানে চলে আসো, এখানে এসে কোথায় কোথায় স্ট্যান্ড খারাপ আছে সেই স্ট্যান্ডগুলো ঠিক করে বন্দোবস্ত, ওগুলোকে ঠিক করার বন্দোবস্ত করো। রাস্তার পাশে থাকা ট্যাপ থেকে পানীয় জল খেতেই এখন ভয় পাচ্ছেন মেদিনীপুরের বাসিন্দারা। সুকান্ত পল্লীতে হু হু করে বাড়ছে জন্ডিস আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দপ্তর জানিয়েছে পানীয় জল থেকেই এই সমস্যা শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকা নিয়মিত পরিষ্কার করা হয় না। ইতিমধ্যে একটি সাবমার্সিবল পাম্প থেকে শুরু করে বেশ কয়েকটি জলের ট্যাপ সেল করা হয়েছে। আতঙ্কে রয়েছেন এলাকার মানুষ। পানীয় জলটাও দূষিত হয়ে যাচ্ছে, সেই জন্যই এরকম সেইগুলি করে 5-6 জন হয়ে গেছে। এই জলটা খাবার পরে সব সমস্যা হচ্ছে। রুক্ষ জেলা পুরুলিয়ায় পানীয় জলের সংকট নতুন নয়। সেই জেলার আরশা ব্লকে জল বেরোচ্ছে মাটির নিচ থেকে, জল পড়েই যাচ্ছে। কারণ এক সময় সেখানে টিউবওয়েলের জন্য পাইপ লাগানো হয়েছিল, কিন্তু তারপর থেকে জল আর থামানো যাচ্ছে না। অথচ এই ব্যাপারে কিছুই জানে না স্থানীয় প্রশাসন। গ্রাম পঞ্চায়েত আপনারা কাকে বলবেন? এখন আমরা তো ওনারাই কে জানবো, আমরা যেহেতু ওনাদের সংসদ বটি। আমরা আদিবাসী অধ্যুষিত একটা গ্রাম, মানুষের কাছে যে জল পৌঁছে দিতে হবে, মিনিমাম পরিষেবা, যে মানুষের কাছে জল পৌঁছে দেওয়া, সেইটুকুটাও এই সরকার দিতে ব্যর্থ। কিভাবে জলের অপচয় সেটা কখনো মেনে নেওয়া যায় না। আমি দেখে নিচ্ছি, আর স্যার যিনি দায়িত্বে আছেন তার সাথে কথা বলে। যেখানে বছরের একটা বড় সময় ধরে পানীয় জলের সমস্যা থাকে পুরুলিয়া জেলায়, সেখানে কিভাবে জল নষ্ট হচ্ছে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, 14 এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের কালীঘাট স্কাইওয়াক খুলছে। এই কালীঘাট স্কাইওয়াকের জন্য হকার্সদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, তুলে দেওয়া হয়েছিল। হাজরা পার্ক থেকে সেই হকার্স মার্কেট ফের ফিরছে কালীঘাটে। চলছে শেষ পর্বের কাজ। 14 এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করবেন কালীঘাট স্কাইওয়াকে। 450 মিটার লম্বা ও 10.5 মিটার চওড়া এই স্কাইওয়াক ব্যবহার করা যাবে 3 দিক থেকে। SP মুখার্জি রোড ও কালীঘাট থানার দিক থেকে ওঠা যাবে এই স্কাইওয়াকে। সেটা সোজা গিয়ে নামবে মন্দিরে। 2022 সালে এই স্কাইওয়াক তৈরি কাজ শুরু হয়। 2023 সালের কালী পুজোর আগে কাজ শেষ হওয়ার কথা ছিল।
পুরসভার খারাপ আর্থিক অবস্থা, পরিকল্পনায় ত্রুটি ও হাইড্রেনের অবস্থানের জন্য কাজে বিলম্ব। 2025-এ শেষ স্কাইওয়াকের কাজ। স্কাইওয়াক তৈরিতে খরচ হয়েছে প্রায় 82 কোটি টাকা। ওঠা নামার জন্য থাকছে 3টি সিঁড়ি ও 3টি লিফট ও 4টি চলমান সিঁড়ি। গোটা স্কাইওয়াক সাজানো হয়েছে কালীঘাট মন্দিরের বিভিন্ন ছবিতে। স্কাইওয়াক ওপেনিং হওয়ার আগে অনেক দর্শনার্থী বেড়ে গেছে কালী মন্দিরে, এবং আলটিমেট যেসব দোকানদার যেভাবে আগে রোজগার করতো তাদের অনেক রোজগার বেড়ে গেছে, তার নাহলে খুব প্রকাশ করতো, অভিমানের কথা বলতো। স্কাইওয়াকের সঙ্গেই জুড়ে দেওয়া হচ্ছে কালীঘাট হকার্স মার্কেট। স্কাইওয়াক তৈরির জন্য এই মার্কেট তুলে দেওয়া হয়েছিল, পাঠানো হয়েছিল হাজরা। স্কাইওয়াক তৈরির সঙ্গে সঙ্গে শীতাতপ নিয়ন্ত্রিত 5তলা হকার্স মার্কেটও তৈরি। দোকানের চাবিও তুলে দেওয়া হয়েছে 175 জন ব্যবসায়ীর হাতে। এক একটি এরকমভাবে দোকান তৈরি হয়েছে কালীঘাট হকার রিফিউজি কর্নার থেকে। সব ব্যবসায়ীরা এবার এই ধরনেরই বাতানুকূল ভবনের মধ্যে নিজেদের বেচাকেনা করতে পারবে। স্বাভাবিকভাবে তাতে খুশি ব্যবসায়ীরা, যদিও প্রায় 2 বছর লেগে গেল গোটা প্রক্রিয়া শেষ করতে। ফুটপাতের জায়গায় আছে, যেখানে ফুটপাতের যারা পেডিস্ট্রিয়ান যারা হাঁটতে পারবেন, আর যারা হকার তাদের জন্য আলাদা করে জায়গা করে দেওয়া হয়েছে, তারা করে বসতে পারবেন, যাতে হকার এবং পেডিস্ট্রিয়ানদের কোথাও সংঘর্ষ না হয়, সংঘাত না হয়, সহাবস্থা হয়, তার ব্যবস্থাই করা হয়। এখানে স্কাইওয়াকের সঙ্গে যে একটা ল্যান্ডিং করে দেওয়া হয়েছে আমাদের বিল্ডিংয়ে, আমাদের 3 তলায় একটা ল্যান্ডিং করে দেওয়া হয়েছে, ওতে আশা করছি ব্যবসা আমাদের ভালো হবে। হয়তো প্রথম দিকে একটু অসুবিধার মধ্যে পড়ব, তবে ব্যবসা আমাদের এখানে ভালো হবে। কালীঘাট নামটা কলকাতার সঙ্গেই যেন সমার্থক। দেশ বিদেশ থেকে অনেক অনেক মানুষ আসেন কালীঘাটের মন্দিরে। এবার বাংলার নতুন বছর থেকে নতুন অভিজ্ঞতা অপেক্ষা করছে তাদের জন্য, বলা ভালো আধুনিক অভিজ্ঞতা। ক্যামেরায় সূর্যেন্দুর সঙ্গে শান্তর রিপোর্ট, TV9 বাংলা।